আচ্ছা। এটা এটা একটা ইসপি ফরম্যাট, হ্যাঁ। এটা একটা এক্সপি ফরম্যাট। আপনারা জিনিসটা একটু চোখ বলে যান আগে কিরকম। এটা হচ্ছে এক্সপি ফরম্যাট, যেটা বাংলাদেশ ব্যাংকের সার্ভার থেকে ভাইয়া আমরা নিয়ে। ফরম্যাটটা দেখা যাচ্ছে না। দেখতেছেন? আচ্ছা, সরি সরি, একটু আমি শেয়ার দিই না, এটা আমার এখানে ওপেন করে রাখছি তো। এখন দেখতেছেন? এখন দেখা হ্যাঁ যাচ্ছে? দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। আমি আমি একটু ছোট করে বলি। যখন আমরা কোনো এক্সপোর্ট করব, ওই এক্সপোর্টের পেমেন্টটা আসতে হবে না ব্যাংকের মাধ্যমে? অবশ্যই ব্যাংকের মাধ্যমে আসতে হবে। তো ব্যাংকের মাধ্যমে আসলে ওই ব্যাংকের ট্রানসাকশন বা ওই ব্যাংকের একটা লিঙ্ক বা ওই ব্যাংকের একটা নাম্বার, মানে যে শিপমেন্ট, ওই শিপমেন্টের একটা ধরেন যে কোনো কিছুর একটা আইডি নাম্বার থাকে না? যেমন এই এই এক্সপোর্টের এগেনস্টে, মানে আমি একটা এক্সপোর্ট করলাম, ওই এক্সপোর্টের এগেনস্টে আমি ব্যাংকের মাধ্যমে আপনার এক্সপোর্টটা করলাম। ওই ওই ইএক্সপি মানে হচ্ছে কি, ওই ইএক্সপি এগেনস্টে পেমেন্টটা আমার আসবে, মানে বাইরের কাছ থেকে ওই পেমেন্টটা আমার কাছে আসবে। ইএক্সপিটা আমি কেন করতেছি দেখেন। আমি যখন এক্সপোর্ট করব, তখন আমার ইনভয়েস প্যাকেজ লিস্ট হয়ে যাওয়ার পরে, সেলস কন্ট্রাক্ট বা এলসি এগুলো হয়ে যাওয়ার পরে, ওই এলসি নাম্বার বা সেলস কন্ট্রাক্ট নাম্বার এটা আমরা উইথ ফরওয়ার্ডিং লেটার সহ ব্যাংকে, আমার লিয়ান ব্যাংকে জমা দিব। বলবো যে আমার ইনভয়েস এটা, প্যাকিং লিস্ট এটা, সরি ইনভয়েস এটা, পিআই এটা, সেলস কন্ট্রাক্ট এটা বা এলসি এটা, এটা এইটা আমি এক্সপোর্ট করব। ওরা কি করবে, ওই ফরওয়ার্ডিং লেটার তারপরে এই ডকুমেন্টস এগেনস্টে ওরা আপনার সেলস কন্ট্রাক্ট নাম্বারটা বা এলসি নাম্বারটা দিয়ে ড্যাশবোর্ডে ওদের সিস্টেমে আপলোড করে দিবে। ওরা আপলোড করার পর, ওরা যতক্ষণ আপলোড করবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি আবার এই এক্সপি ফেলতে পারবেন না, কারণ আপনার এক্সপি নাম্বার, এক্সপি ফেলতে যখন যাবেন সার্ভারে, তখন আপনার ওই সেলস কন্ট্যাক্ট বা এলসি নাম্বারটা দিয়ে প্রথমে সার্চ দিতে হবে, তারপর যে আপনার ফুল ডাটা চলে আসবে। এখানে যেরকম দেখতেছেন আপনার ডাটা আসতেছে, সেম এরকম ডাটা চলে আসবে। এখানে আপনার এগুলো অটোমেটিক চলে আসবে, আপনার ভলিউম এই সেই এগুলো, সেলস কন্ট্যাক্ট, এখানে সেলস কন্ট্যাক্ট নাম্বার দেখতেছেন না? এই সেলস কন্ট্যাক্ট ঘরটা এটা আমি কেটে দিচ্ছি কারণ প্রাইভেসি ইস্যুর কারণে। এখানে এখানে অটোমেটিক্যালি চলে আসবে আপনার কন্ট্যাক্ট এলসি নাম্বার বা সেলস কন্ট্যাক্ট নাম্বার। এখানে আপনার কি ফ্যাক্টরির পুরো ডিটেলস, নাম সব চলে আসবে। ঠিক আছে? তারপর আসেন, আমরা স্পিডটা কেন করব? ঠিক আছে, স্পি না করলে কি আমরা শিপমেন্ট করতে পারবো না? তাহলে স্পি আমরা কেন করতে হচ্ছে, আমার যে পেমেন্ট সিকিউরিটি, আমি ব্যাংকে কি জন্য রাখছি? ব্যাংক হচ্ছে আমার সিকিউরিটি পারপাস, সে কাজ করবে আমার হয়ে। সে আমার এবং আমার বায়ারের হয়ে দুইজনের পক্ষ থেকে, মাস মিডলে থেকে আমার পেমেন্টটা সিকিউর ভাবে সে নিয়ে আসবে। ঠিক আছে? এটা হচ্ছে যে আপনার এইচপি, এইচপি কেন করতেছি আমি, আমার পেমেন্টটা যেন সিকিউর ভাবে চলে আসে। কারণ এইচপি করার পর এইচপিটা ডুপ্লিকেট করবো, টিপ্লিকেট করবো, তারপর যে আমার এই পেমেন্ট চলে আসবে, পেমেন্ট চলে আসার পরে আমি সবকিছু ডকুমেন্ট সাবমিট করার পর তারপর যাই আমার পেমেন্টটা রিলিজ হবে। তাহলে আসেন, আমি যখন ইসপি করব, তখন আমার একটা ইসপি নাম্বার জেনারেট হবে। এই ইসপি নাম্বারটা এখানে থাকবে আমার এই জায়গায়। এখানে ইসপি নাম্বারটা আমার থাকবে, এটা 6 ডিজিটের হয়। যেমন যে প্রথমে 00 থাকবে, শুধু আমার ইসপি নাম্বার 4টা ডিজিট আমার প্রয়োজন হবে। সাপোজ 0676, ওইটা হচ্ছে আমার ইসপি নাম্বার। তার আগে এই 0676 যেটা হচ্ছে, এটা হচ্ছে আইডি কোড। ঠিক আছে? আইডি কোড মানে ব্যাংকের, আপনার ধরেন এবি ব্যাংকের জন্য একটা কোড, ইবিএল এর জন্য একটা কোড, এইচএসবিসির জন্য একটা কোড, প্রত্যেকটা ব্যাংকের একটা নির্দিষ্ট আইডি কোড থাকে। তাহলে আমার ইসপি নাম্বার, এই পুরোটা হচ্ছে আমার ইসপি নাম্বার। ঠিক আছে? পুরোটাই ইসপি নাম্বারের মধ্যে আমার আবার ভাগ আছে, যে আমার প্রথম এইদিকে 4 ডিজিট থাকবে যে আপনার ব্যাংকের আইডি কোড। তারপর এখানে আবার 00 থাকবে, লাস্টে আবার 4টা ডিজিট থাকবে, ওই 4টা ডিজিট হচ্ছে আমার ইএক্সপি নাম্বার। তারপর পরেরটা হচ্ছে সাল। ঠিক আছে? তো কিন্তু আর যে কাউকে যখন বলতে যাব আমি, তখন কিন্তু আমার থেকে বলতে হবে যে ওই ইএক্সপি নাম্বার পুরোটা, পুরোটাই ইএক্সপি নাম্বার তখন আমার বলতে হবে। সাপোজ কাউকে আমি যখন ইএক্সপি নাম্বার দিব, প্রথমে আইডি কোড 076, ঠিক আছে এভাবে, তারপর ধরেন 5544 2005, আমি এক্সপি নাম্বারটা তাকে দিব কিভাবে, এভাবে। ঠিক আছে? কারণ এখানে আমার ওই ফার্স্টে যে আপনার এক্সট্রা 4টা 0, 2টা 0 এগুলো আমার প্রয়োজন হবে না। আমার প্রথম 4টা অ্যাডি কোড দিব, তারপর তারপর 4টা এক্সপি নাম্বার, তারপর 4টা ইয়ার, মানে সাল। ঠিক আছে? এই পুরোটা হচ্ছে আমার একটা ইএসপি নাম্বার। এটা কি, এটা অটোমেটিকলি জেনারেট হয়ে চলে আসবে যখন আপনি ইএসপির জন্য অ্যাপ্লাই করবেন অনলাইনে। ঠিক আছে? আচ্ছা গেল, তারপর নিচে আসি। আমার এইচএস কোড, আমি যখন সিস্টেমের মধ্যে আপনার এইচএস কোডের যে কলাম, মানে ঘরটা, ওইটা আমি ফিল আপ করবো আমার
আমার ইনভয়েসে অবশ্যই বা আমার সেলস কন্ট্রাক্টে এইচএস কোড আছে। ওই এইচএস কোড অনুযায়ী আমি এইচএস কোড যখন এন্ট্রি করব, তখন অটোমেটিক্যালি আমার, আমি যখন এই ধরনের এটা এইচএস কোড, হ্যাঁ, আমার এক্সপোর্টে এইচএস কোড, এইচএস কোডটা যখন আমি ইনক্লুড করব আমার সিস্টেমে, তখন অটোমেটিক্যালি এই লেখাগুলা, এই যে ডিটেলস গুলো চলে আসবে। এগুলো কেন চলে আসবে? কারণ এগুলো এটার সাথে এনবিআর এর সাথে লিঙ্ক করানো, বাংলাদেশ ব্যাংকের সিস্টেমের সাথে, এসএগুলোর সাথে, এনবিআর এর সাথে। এগুলো লিঙ্ক, লিঙ্ক একটা, মানে লিঙ্ক প্রসেস থাকে। তাহলে যখন এইচএস কোড মারবে এনবিআর এর যে যে তারিফে, আমাদের তারিফের মধ্যে এইচএস কোডের পাশে যে যে ডিটেলস গুলো থাকে, এই যেমন এই ডিটেলস গুলা, হ্যাঁ, এই ডিটেলস গুলা অটোমেটিক্যালি চলে আসবে কোথায়? আপনার ওই ইস্পি ইস্পি করার সময় আপনার সার্ভারে চলে আসবে, যখন আপনি ইস্পি করতে ইস্যু করতে যাবেন। ওই যখন ইস্পিটা পিন দিবেন, এইভাবে জেনারেট করবেন, তখন এখানের মধ্যে সেম কমোডিটি, মানে কমোডিটির ঘরে আপনার এটা শো করবে, ওই ইস্পি নাম্বারের ডিটেলস গুলা, মানে ওএইচএস কোডের ডিটেলস গুলা এখানে শো করবে। ঠিক আছে। তারপর আসেন কান্ট্রি অফ ডেস্টিনেশন। কান্ট্রি অফ ডেস্টিনেশন মানে আমরা কি বুঝি? আমার মালটা কোন জায়গায় যাবে, মানে সাপোজ এটা বাংলাদেশ থেকে কোন জায়গায় যাবে, কান্ট্রি অফ ডেস্টিনেশন কোন জায়গায় যাবে। কান্ট্রি কোড, কান্ট্রি কোড দেখেন, আপনি যখন কান্ট্রি সিলেক্ট করবেন, তখন ধরেন আপনি এটা ইউএস, আপনি তাইলে আমি এটা যখন সিস্টেমে আমি করব, সিলেক্ট করব, তখন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউএসএ সিলেক্ট করব। ইউএসএ যখন সিলেক্ট করব, এটার কান্ট্রি কোড অটোমেটিক ইউএস হবে। যেমন আমাদের বাংলাদেশের বাংলাদেশের কান্ট্রি কোড কি? আমার বাংলাদেশের কান্ট্রি কোড হচ্ছে, বলেন, বিডি। ইন্ডিয়ার ইন্ডিয়ার কি হবে? ওইরকম প্রত্যেকটা কান্ট্রির জন্য, যেমন জাপানেরটা জেপি, প্রত্যেকটা কান্ট্রির কিন্তু কোড আলাদা আলাদা হয়। বুঝতে পারছেন? প্রত্যেকটা কান্ট্রির জন্য আলাদা আলাদা কি হয়, আপনার কোড হয়। হ্যাঁ, এই যে এক্সপি বুঝাচ্ছি। ভাই ভিডিও বেঁধে গিয়েছে। একটু আমি কল আছি তো, বলতেছি। হ্যালো, সরি, একটা কল আসছিল তো। আপনার যেটা বলতেছিলাম, আমাদের কান্ট্রি অফ ডেস্টিনেশন, হ্যাঁ, প্রত্যেকটা কান্ট্রির একটা কোড আছে, মানে শর্ট কোড যেটাকে বলে। যেমন আপনি যখন বাংলাদেশ সিলেক্ট করবেন, তখন বিডি আসবে। সেম ওইরকম প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে আপনার কোড অটোমেটিক্যালি, এটা লিখতে হবে না, এটা অটোমেটিক্যালি চলে আসবে। আপনি যে কান্ট্রি সিলেক্ট করবেন, ওই কান্ট্রির কোড অটোমেটিক্যালি চলে আসবে। ওই কান্ট্রির আবার এদিকে একটা কোড চলে আসবে, এটা হচ্ছে আপনার শর্ট কোড, এটা হচ্ছে আপনার কান্ট্রি কোড। ঠিক আছে। তারপর আসেন, আপনি পোর্ট অফ ডেস্টিনেশন সিলেক্ট করবেন। পোর্ট অফ ডেস্টিনেশন কোন পোর্টে? যেমন আমি যেমন ইউএস এর একটা পোর্ট দিলাম। ঠিক আছে, সিনসিনাটি, এখানে পোর্ট, পোর্ট অফ, যেমন বাংলাদেশের পোর্ট চিটাং। ঠিক আছে, চিটাং পোর্ট আছে, আদার্স যে পোর্ট আছে, হ্যাঁ। তো যে কান্ট্রিতে পাঠাবেন, ওই কান্ট্রির পোর্টটা সিলেক্ট করে দিবেন। তারপর কোয়ান্টিটি, কোয়ান্টিটি এটা আমরা জানি কত পিস, কত হাজার পিস বা কত হাজার সেট, ওইটা আমরা এখানে মেনশন করব। ভ্যালু, ভ্যালু কারেন্সি থাকবে, আমার যেটা ডলার হলে ডলার, বিডি। ঠিক আছে, আমি ডলার দিলাম এখানে। ইনকোটার্ম, ইনকোটার্ম দিয়ে ক্লাস করব, তখন বুঝবো ইনকোটার্মটা আরো ভালো করে। এখন আপাতত তো এটাতে বলে এফওবি। এফওবি মানে হচ্ছে কি, আমি জাস্ট শিপে তুলে দেওয়া পর্যন্ত খরচ আমার, শিপে উঠার থেকে বায়ারের কাছে পৌঁছানো পর্যন্ত খরচ হচ্ছে কার? বায়ারের। যেটাকে আমরা বলি ফ্রি অন বোট। মানে এটাতে এক্সপোর্টারের খরচ থাকে যে জাহাজে তুলে দেওয়া পর্যন্ত, জাহাজে তুলে দেওয়ার পর বাকি খরচটা কার? আমার, এই বায়ারের। ঠিক আছে।
তো এটা আমি ইনকো টার্মস, আমি এফওবি টার্মস আমি মালটা পাঠাচ্ছি। ওই জন্য এখানে এফওবি সিলেক্ট করা হয়েছে। ইনভয়েস ভ্যালু, আমার ইনভয়েস ভ্যালু যা আমি তা লিখবো এখানে। তারপর আসেন, কেটে দিচ্ছি। হ্যাঁ, তারপর তারপর এখানে পাশে দেখেন এফওবি, এফওবি ভ্যালুটা এখানে চলে আসবে। এফওবি ফ্লেট থাকলে ফ্লেট আলাদা করে আসবে, ইন্স্যুরেন্স থাকলে ইন্স্যুরেন্স আসবে। সিএমটি যদি অ্যাপ্লিকেবল হয় তাহলে সিএমটি ভ্যালু আসবে। টার্মস অফ সেলস, আপনি কি টার্মস অফ সেল, আপনি কন্টাক্ট এখানে যেটা বলছি নাম্বার অটো চলে আসবে, ওটা কি সেলস কন্টাক্ট হলে সেলস কন্টাক্ট নাম্বার ডেট চলে আসবে। আর যদি এলসি হয় তাহলে এলসি নাম্বার ডেট চলে আসবে। তারপর নেম এন্ড অ্যাড্রেস অফ ইম্পোর্টার কনসাইনি, আপনি যার কাছে পাঠাচ্ছেন, যে মানে যে ইম্পোর্টার মানে বায়ার, তার ডিটেলস এখানে চলে আসবে। ঠিক আছে। তারপর নেম অফ ক্যারিং ভেসেল, আমি কি সিতে না রোডে না ইয়ার পাঠাচ্ছি এটা সিলেক্ট করে দিলে এটা এখানে চলে আসবে। সি হলে সি, এয়ার হলে এয়ার, লোকাল হলে লোকাল, তিনটা অপশন থাকে। এটা লাগবে না। পোর্ট অফ শিপমেন্ট, আমরা কোন জায়গা থেকে শিপমেন্ট করতেছি সেটা লাগবে, চিটাং হলে চিটাং, ঢাকা হলে ঢাকা। তারপর এটা হচ্ছে ব্যাংকের, এটা 36, এটা হচ্ছে যে আপনার ফ্যাক্টরি এক্সপোর্টার একটা কোড, এটা ব্যাংকে দিয়ে দিবে। প্রত্যেকটা ফ্যাক্টরির নির্দিষ্ট একটা কোড আছে, ওই কোডটা চলে আসবে। এটা আপনার সিলেক্ট করতে হবে না, এটা অটোমেটিকলি স্পিক করার সময় চলে আসবে। যেগুলো যেগুলো আপনার সিলেক্ট করার দরকার ওগুলো আমি বলছি। তারপর আসি, সবকিছু করার পর আপনার অনলাইনে, তারপর যে এটা পিডিএফ করে আপনি পিন নিবেন। পিন নেওয়ার পরে তারপর যখন ব্যাংকে আপনার জমা দিবেন, ব্যাংকে জমা দেওয়ার সময় আপনার এখানে ফ্যাক্টরির এমডি ডিরেক্টর বা আপনার জিএম এর সিগনেচার, এখানে সিগনেচার দিয়ে এটা পাঠিয়ে দিতে পারবেন। ঠিক আছে। এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের স্পিড করার সিস্টেম। যখন আপনারা কেউ অনলাইনে বসে, ধরেন এখন কেউ অনলাইনে বসে এক্সপি করতেছেন, তখন যদি না বুঝেন অবশ্যই তখন এই ভিডিওটা দেখবেন। যদি ভিডিও দেখেও না বুঝেন, তখন আমাকে বাই ফোনে একটু জিজ্ঞেস করবেন, ভাই আমি এই 5 নাম্বার ঘরের এটা কি দিব বুঝতে পারতেছি না। তখন আমি, কারণ এটা অনলাইনে আমি দেখাতে পারতেছি না, কারণ আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকা ইম্পসিবল। ঠিক আছে, এটা ফুল প্রাইভেসি। তো আমি দেখাতে পারতেছি না অনলাইনে ঢুকে, মুখে যতটুকু বলার অতটুকু বলছি। অনলাইনে যখন যে কাজ করবে, যে এক্সপি করবে, এক্সপি করার সময় যদি কোনো ভেজালে পড়েন বা কোনো কিছু না বুঝেন, তখন আমাকে কোয়েশ্চেন করলে বা আমাকে স্ক্রিনশট পাঠালে আমি বলে দিতে পারবো কোথায় কি দিবেন না দিবেন, কোথায় কি সমস্যা হচ্ছে না হচ্ছে। ঠিক আছে। তো কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। ওকে। তো ইএক্সপি নেওয়ার জন্য আপনি ফার্স্ট অফ অল ইস্যু ফরওয়ার্ডিং লেটার ফর ইস্যুইং ইএক্সপি আন্ডার পিআই বা পিও আন্ডার সেলস কন্ট্রাক্ট বা এলসি দিয়ে দিবেন। ঠিক আছে, এটা হচ্ছে ফরওয়ার্ডিং লেটার। মানে আমার এই পিআই বা এই সেলস কন্ট্রাক্ট, এই এলসির এগেনস্টে আমি একটা ইএক্সপি, আমাকে একটা ইএক্সপি ইস্যু করে দাও। ঠিক আছে। তারপর এখানে অ্যাটাচমেন্ট হিসেবে দিবেন পিআই বা পিও। তারপর দিবেন অ্যাটাচমেন্ট হিসেবে সেলস কন্ট্রাক্ট এলসি টু লিয়ান ব্যাংক। ঠিক আছে, লিয়ান ব্যাংক কি করবে, ব্যাংক উইল আপডেট দ্য সেলস কন্ট্রাক্ট অর এলসি অন বাংলাদেশ ব্যাংক ড্যাশবোর্ড। ঠিক আছে। তারপর আপনি বাংলাদেশ ব্যাংকের ড্যাশবোর্ডে যখন আপলোড দিবে, তখন আপনি কি করতে পারবেন, এক্সপোর্টার। হ্যাঁ, তখন এক্সপোর্টার কি কি করবে, বাংলাদেশ ব্যাংকের সার্ভারে গিয়ে, ইএক্সপি সার্ভারে গিয়ে ওই সেলস কন্ট্রাক্ট বা এলসি নাম্বার দিয়ে যখন সে সার্চ মারবে, তখন ওই যে আপনি ফরওয়ার্ডিং লেটারে পিএ তে সেলস কন্ট্রাক্টে আপনার যা ডিটেলস আছে, বায়ার ডিটেলস, এক্সপোর্টার ডিটেলস, হ্যাঁ, সবগুলো অটোমেটিক্যালি, মানে কারণ এটা বুঝছেন আপনি, আপনার আপনার এই সেলস কন্ট্রাক্ট বা আপনার এলসি দিয়ে অলরেডি ব্যাংকে কি করছে, ড্যাশবোর্ডে আপডেট করে দিছে বাংলাদেশ ব্যাংকের ড্যাশবোর্ডে। ওই বাংলাদেশ ব্যাংকের ড্যাশবোর্ডে যখন আপনি আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকবেন, তখন যখন আপনি সেলস কন্ট্যাক্ট এবং এলসি দিয়ে সার্চ দিবেন, তখন আপনার ওই যে আপনার পিআই তে, পিও তে, ঠিক আছে, বা সেলস কন্ট্যাক্টে যে ডাটাগুলো আছে, ওই ডাটাগুলো অটোমেটিক্যালি এখানে চলে আসবে। শুধু আপনার থেকে লিখতে হবে কি কি, সেই জিনিসগুলো আমি ক্লাসে বুঝাইছি। আপনি শুধু কি কি দিবেন সেটা আমি আবার আবার বলতেছি। দাঁড়ান, এটা কেটে দিই। আর বলতে হবে না ভাই, ওই আচ্ছা, লাস্ট ক্লাসে বুঝছেন তো না? বলছেনই। জি জি ওই জি জি। হ্যাঁ, ওই জিনিসগুলো আর কি পূরণ করতে হবে নিজের। হ্যাঁ হ্যাঁ, যেগুলো পূরণ করতে হবে জাস্ট এগুলাই এখানে ফর্মে দেখে দিছে। তারপর আচ্ছা,
হুম। আর ইয়া ওই যে ভাই ডুপ্লিকেট ট্রিপ্লিকেটের কথা হ্যাঁ বলছিলেন, হ্যাঁ, ডুপ্লিকেট টিপ্লিকেট, হ্যাঁ। ওই- আপনি এক্সপি হ্যাঁ ওই এখন জিনিসটা। এক্সপি করছেন, এটা হচ্ছে যে এক্সপি করে ফেলছেন, ঠিক আছে, শেষ। হুম। এক্সপি করার পর এখন আপনার কাজ কি হবে? আপনার ইনভয়েস রেডি, প্যাকিং লিস্ট রেডি, সেলস কন্টাক্ট এলসি রেডি, এক্সপি রেডি, ঠিক আছে। এখন আপনি এই ডকুমেন্ট গুলো কাকে দিবেন? আপনার সিএনএফ কে দিবেন। সিএনএফ কি করবে? কাস্টমস করবে, সে আপনার এআরও আরো পর্যন্ত যতটুকু করার অ্যাসমেন্ট পর্যন্ত করে সেই এক্সপি নাম্বার ফেলে আপনার শিপমেন্টটা করে ফেলছে। এর আগে কিন্তু এক্সপির আর কোনো কাজ নাই। জাস্ট আপনার বিল অফ এন্ট্রি করে সে আপনার মালটা এক্সপোর্ট করার পরে আপনার কি হয়েছে? মালটা এক্সপোর্ট করে দিছে। মালটা এক্সপোর্ট করে দেওয়ার পর যদি ফরেন এক্সপোর্ট হয় শিপ শিপ ছাড়ার পর, মানে শিপ অনবোর্ড ডেটের পর, আর যদি লোকাল এক্সপোর্ট হয় গাড়ি ডেলিভারি হওয়ার পর, তখন আপনি ওই বিল অফ এন্ট্রি নাম্বারটা নিয়ে আপনি এই সেম সার্ভারে আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকে এটা ডুপ্লিকেট করবেন। ডুপ্লিকেট করার সময় জাস্ট বিল অফ এন্ট্রি নাম্বারটা পুট করবেন, আর কয় তারিখ গেছে, মালটা কয় তারিখ অনবোর্ড হয়েছে, ওই জিনিসটা পুট করবেন। এখানে অনবোর্ড একটা ডেট থাকবে, আপনি সার্ভারে দেখবেন, আমি সার্ভারে দেখাতে পারছি না, সার্ভারে একটা অনবোর্ড বা কয় তারিখ গেছে ওইটা ওইটা একটা ঘর থাকবে, ওই ঘরে লিখে দিবেন এটা এত তারিখ এক্সপোর্ট গেছে, ঠিক আছে। এরপর ডুপ্লিকেট ইস্যু করলে ব্যাংকে ট্রিপ্লিকেট ইস্যু করে দিবে, এটাই। ও মানে শিপ অন বোর্ড হওয়ার পরে ডুপ্লিকেট হ্যাঁ অ্যাপ্লাই হ্যাঁ, করতে তখন হবে। ডুপ্লিকেট ইস্যু করবেন আপনি। আপনার কাজ হচ্ছে আচ্ছা। ইএক্সপি করা, ডুপ্লিকেট ইস্যু করা, তারপর ব্যাংকে বাকি জি। কাজগুলো করে দিবে। আচ্ছা ভাই, ডুপ্লিকেট ট্রিপ্লিকেটটা মানে কেন করতে হয়? একবার তো আমি এক্সপেক্ট করলাম, এটার আবার কেন যখন, ডুপ্লিকেট? আচ্ছা তাইলে আমি একটু ইতিহাসে যাই। যখন অনলাইন সার্ভার ছিল না, যখন ইএক্সপি মানুষ করতে জি। হইতো ম্যানুয়ালি, যখন টাইপরাইটার মেশিন ছিল, টাইপরাইটার মেশিনে আমরা এক্সপি করতাম, টাইপরাইটার মেশিন দিয়ে লিখতাম, বড় বড় এক্সপি ফর্ম ছিল, সবুজ কালার, হ্যাঁ। এগুলো যারা 2012, 13, 14-তে কাজ করছে তারা বলতে বুঝতে পারবে। তখন আপনার চারটা কপি ছিল, ব্যাংক থেকে আপনি একটা বই আনবেন এক্সপির, ওই বইয়ের মধ্যে চারটা পেজ আপনার থেকে ছিঁড়ে নিতে হবে, যেখানে উপরে লেখা থাকবে অরিজিনাল, ডুপ্লিকেট, ট্রিপ্লিকেট, কোয়া ডুপ্লিকেট। তাহলে কয়টা কপি হয়েছে? চারটা কপি, ঠিক আছে। ওই চারটা কপিতে আমরা অরিজিনাল, যেটা অরিজিনাল মধ্যে ডাটাগুলো ফিল আপ করতাম, ডুপ্লিকেটে ফিল আপ করতাম, ডুপ্লিকেটে ফিল আপ করতাম, করে ডুপ্লিকেট মানে চারটাতে আপনি একসাথে পিন নিবেন, পিন নিয়ে ওই চারটা ব্যাংকে কি করতে হতো? সাবমিট করা হইতো। এরপরে আপনার অরিজিনালটা সে কি করতো ব্যাংকে, অরিজিনালটা সে ওই ইনপুট টিনপুট করে ডাটা টাটা সার্ভারে এন্ট্রি করে আপনাকে সিল সাইন দিয়ে ব্যাংকে আপনাকে শুধু অরিজিনাল কপিটা দিত, এটা নিয়ে আপনি চলে আসতেন। চলে এসে তারপর এখন এটা নিয়ে আপনি বিল অফ এন্ট্রি করে এক্সপোর্ট করতেন। এটা ছিল যে সনাতন পদ্ধতি, মানে আগের, ঠিক আছে। যখন সার্ভার শুরু হয়, তখন সার্ভার শুরু হওয়ার পরে আমরা সবগুলো এখন অনলাইনে পাচ্ছি, খুব ইজিলি অনলাইনে ডাটা ফিল আপ করে দিয়ে দিচ্ছি। যেই কাজ আগে হয়তো আপনার 2-3 ঘন্টা, সেই কাজ এখন হচ্ছে সর্বোচ্চ 5 মিনিট একটা স্প্রে করতে, ঠিক আছে। এখন আসেন আপনার যেটা কোয়েশ্চেন ছিল আমি ডুপ্লিকেট কেন করবো হ্যাঁ, আপনি যখন একটা শিপমেন্ট করবেন, মানে প্রথম এটা আমি অরিজিনাল ধরি, যে প্রথম যে কাজটা সেটা হচ্ছে আপনি ডাটাগুলো আপনাকে প্রথমে ব্যাংকে, বাংলাদেশ ব্যাংকের ড্যাশবোর্ডে কি করছে আপনাকে, আপনার সেলস কন্ট্রাক্ট বা এলসিটাকে ইনপুট করে দিছে। করে দেওয়ার পরে বাংলাদেশ ব্যাংকে আপনাকে কি করছে, একটা নাম্বার দিছে, ইএক্সপি নাম্বার, যেটা হচ্ছে ট্রানসাকশন করবেন, ওই নাম্বারে এগেনস্টে পেমেন্ট আসবে সবকিছু। ওই নাম্বারটা দেওয়ার পর আপনি এখন বাংলাদেশ ব্যাংকে জানিয়েছেন কি, আপনি ওই নাম্বারে এগেনস্টে আপনি শিপমেন্ট করছেন এত পিস এত ডলার এই জায়গায় এই জায়গায়। এটা কি আপনি তাকে লিখে দিচ্ছেন না? বাংলাদেশ ব্যাংক এখন তার সার্ভারে আপডেট হয়ে গেছে না, যে এই এগেনস্টে এই শিপমেন্টটা গেছে। তারপর মানে এই শিপমেন্ট গুলা ডাটা দিচ্ছেন। পরে যখন ডুপ্লিকেট করছেন তখন কি করছেন? আপনি বিল অফ এন্ট্রি নাম্বারও দিচ্ছেন, তখন ওই অনবোর্ড কয় তারিখ গেছে ওইটাও দিচ্ছেন। তাইলে বাংলাদেশ ব্যাংকের ড্যাশবোর্ড আপডেট হয়েছে কি, আপনি শিপমেন্টটা ফাইনালি করছেন। তারপর যখন পেমেন্ট আসবে তখন ট্রিপ্লিকেট করবে কে? ব্যাংকে। ট্রিপ্লিকেট করার পর বাংলাদেশ ব্যাংকে জানবে যে পেমেন্টটা আসছে, তারপর পেমেন্টটা আপনাকে রিলিজ করে দিবে। তাহলে বাংলাদেশ ব্যাংকের সার্ভারে কি কি আপলোড হইলো? প্রথমে যখন আপনি ইস্যু করতেছেন তখন ডাটাগুলো ফিল আপ হইলো, মানে এটা অরিজিনাল, ডুপ্লিকেট, ডুপ্লিকেটের মধ্যে আপনি ডুপ্লিকেট ইস্যু করছেন মানে শিপমেন্ট দিচ্ছেন, ট্রিপ্লিকেট মানে পেমেন্ট আসছে। এই ওয়ান বাই ওয়ান ধাপগুলো এই জন্য করতে হয়, বুঝছেন? এটা হচ্ছে মানে ও স্পিড, মানে জি, পেমেন্টের বুঝতে ওয়ান বাই পারছি ওয়ান ভাই। ধাপ। আমি একদম মানে হ্যাঁ হ্যাঁ। পরিষ্কার ভাবে বুঝেছি, এর বাইরেও যে না বুঝে না আমি আবার কোয়েশ্চেন করতে পারেন, মানে আমার না না যতটুকু না, সমস্যা আমি এবার অতটুকু বুঝতে বুঝেছি। পারছি ভাই। না, আচ্ছা বুঝতে আচ্ছা, পারছি। জি জি জি, ধন্যবাদ। তারপর আর কোনো কোয়েশ্চেন আছে? আমার মুখ ব্যথা হয়ে গেছে, আজকে বেশি ছিল, ক্লাস আহ, করানোটা বা একটা আহ, কষ্ট ভাই, সিরিয়াসলি।
হ্যাঁ ভাই, ক্লাস করানো কষ্ট, আমি একসময় টিচার ছিলাম জানি। জি ক্লাস জি জি। করাইলে অনেক মাথা ব্যথা করে, অনেক হ্যাঁ কথা মানে বলতে হয়, বুক ঝামেলা ব্যথা আছে, করে, আমি কষ্ট যখন আছে। আপনাদের ক্লাস নেওয়া শেষ করি তারপর ডিনার করতে বসি, হুম। আমি ভালো করে ডিনার করতে পারি না যেদিন ক্লাস নেই। চিল্লাতে চিল্লাতে মানে মুখটা হয়রান হয়ে যায়। এটা না, জাস্ট এমনি একটু বলতেছি, আস্তেই কিছু কথা মনে বলবেন করিয়েন ভাই, না। মাইক্রোফোনটা সামনে নিয়ে আস্তে আস্তে কথা বলে। আচ্ছা এখানে আচ্ছা, তো আর সমস্যা নেই। এই ক্লাসের মতো এত জোরে বলা লাগবে না। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। আর না আরেকটা বিষয় হচ্ছে ভাই, হুম, লোকাল বা ফরেন হুম, দুই ক্ষেত্রেই তো এক্সপি দরকার, মানে প্রসেসটা কি সেম, অবশ্যই। একইভাবে করতে হবে? আপনার আপনার যখন একটা পেমেন্ট, হ্যাঁ, আমি বলি, হ্যাঁ। আমি আমি আপনার কাছে একটা প্যান্ট বিক্রি করতেছি বা একটা শার্ট বিক্রি করতেছি, ঠিক আছে? এখন আপনাকে আমি প্যান্টটা দিলাম বা শার্টটা আপনার কাছে পাঠালাম, আপনি যদি আমাকে টাকা না দেন, আমি আপনাকে কিছু বলতে পারবো? এখানে আমি কাউকে প্রমাণ রাখছি বা কোনো সাক্ষী রাখছি? রাখি নাই। তাইলে এখানে আমরা একটা বায়ার, এবং আপনি হচ্ছে বায়ার, আমি হচ্ছে কি সেলার, ঠিক আছে? বা আমি এক্সপোর্টার, আপনি ইম্পোর্টার। তাইলে আপনার আর আমার মাঝে ব্যাংকটাকে কি হিসেবে রাখছি? একজন সাক্ষী হিসেবে রাখছি, থার্ড পার্টি হিসেবে রাখছি, ঠিক না? তাইলে হ্যাঁ। এটা লোকাল হোক ফরেন হোক যাই হোক, ব্যাংকে সাক্ষী রাখা মানে হচ্ছে কি, ব্যাংকে সাক্ষী রাখবেন যে কি জন্য? ব্যাংকে শুধু শুধু ব্যাংকের নাম তো মেনশন করে লাভ নাই। ব্যাংকের ইএক্সপিটা হ্যাঁ। হচ্ছে মেন। এই ইএক্সপির এগেনস্টে আপনার পেমেন্ট আসবে যাবে সবকিছু হবে এখানে। আবার পিআরসি হয়। পিআরসি কখন হয়? পেমেন্ট চলে আসছে, পেমেন্ট রিসিভ করছেন, ঠিক আছে? তখন এটা প্রসিড হুম। রিয়েলাইজেশন সার্টিফিকেট যেটা দেয়, হ্যাঁ, তখন মানে এটা হুম। হচ্ছে হুম। যে হুম। ব্যাংকে আপনাকে সার্টিফিকেট দিবে যে আপনি এই এক্সপোর্ট এগেনস্টে পেমেন্টটা পেয়ে গেছেন। বুঝছেন? তাহলে ব্যাংকে আমি কেন রাখছি? বুঝতে পারছি। আমার পেমেন্টটা আদান প্রদান হওয়ার জন্য, এবং ব্যাংকে আমি সাক্ষী রাখছি। Okay. তাকে আমি টাকা দিচ্ছি না পার শিপমেন্টে। কেন দিচ্ছি? হুম। হুম। আমার পেমেন্টটা যেন কোনো কারণে যদি আমি পেমেন্টটা হারাই, সে দালালি, সে হুম। ব্রোকার হয়ে আমাকে কি করবে? আমার পেমেন্টটা আমাকে এনে দিবে। হ্যাঁ, ওই জন্য বুঝতে পারছি। ইস্যুটা করতে হয়, লোকাল হোক ফরেন হোক। ভাই তাহলে পিআরসি টা কেন প্রয়োজন ভাই? পিএসএ টা তো আপনাকে বাংলাদেশ ব্যাংক থেকে দিবে, কারণ আপনার পেমেন্টটা হ্যাঁ, মানে রিলিজ হয়েছে এটার না। কাজটা কি ভাই? এটার মানে কাজ হচ্ছে অডিট পিআরসির করতে লাগবে। কাজটা কি? অডিট করতে অডিট লাগবে। অডিট পারপাস। আপনি যখন অডিট করবেন, তখন পিএসসি জি। দেখাতে হবে যে আপনার পেমেন্টটা আসছে, যে তার প্রমাণ। যদি পিএসসি না প্রমাণ, আসে তাহলে বুঝতে পারছি। আপনার পেমেন্ট আসছে তার কোনো প্রমাণ নেই। মানে আপনি এক্সপোর্ট আচ্ছা। করছেন, এটা খাই ফেলছেন, বা বাইরে বিক্রি করে ফেলছেন, বাইরেরকে দেন নাই। ওই যে এই বুঝতে ওই যে পারছি। আপনি এই র মেটেরিয়ালস আনছেন ফ্রিতে, এখন বাইরে বিক্রি করে দিচ্ছেন, ওইটা আসলে বাইরের কাছে দিচ্ছেন না কারে দিচ্ছেন আপনি জানেন না। ওইটা কোনো হুম। ভিত্তি নাই। হুম। পিএসসি দেওয়া মানে কি, অ্যাকচুয়ালি আপনি বাইরের কাছে পাঠিয়েছেন, প্লাস বাইরে আপনাকে হ্যাঁ, কি সেটার করছে? একটা প্রমাণ, পেমেন্ট আপনাকে দিছে। পেমেন্ট রিসিভ করছে। এটা আপনাকে সার্টিফিকেটে কে দিচ্ছে? বাংলাদেশ ব্যাংকে। তাইলে এখানে অডিট হ্যাঁ। কাস্টমস এর বাপেরও ক্ষমতা নেই আপনাকে আটকানোর। হ্যাঁ, বুঝতে পারছি। এটাই। আরেকটা প্রশ্ন ভাই, জি ইএক্সপির জি বাইরের আর কি, জি ওই জি। যে আমরা যখন শিপমেন্ট করি, আপনার হুম পেমেন্টটা যখন চলে আসে, তখন ওই যে হুম বিএল সারেন্ডার করার জন্য একটা এনওসি হুম দরকার পড়ে ব্যাংকের। হুম হুম। ব্যাংক এনওসি প্রয়োজন পড়ে, তো ওই এনওসিটা অ্যাপ্লাই করার জন্য কি কি ডকুমেন্ট মেইল করতে হয় ভাই, মানে কি কি ডকুমেন্ট দিয়ে অ্যাপ্লাইটা করতে হয় আচ্ছা ব্যাংক আচ্ছা, এনওসির যখন জন্য? পেমেন্টটা যখন আসে, আপনার পেমেন্ট হ্যাঁ। আসবে যে হ্যাঁ। আপনার পেমেন্টের সুইফট কপি আসবে না ব্যাংকে? আপনি ব্যাংকে হ্যাঁ। পেমেন্টের সুইফট কপি আসবে না, এটা আপনাকে তো অবশ্যই সুইফট কপি পাঠাবে মেইলে ব্যাংকে, যে আপনার এই পেমেন্টটা আসছে, এটা হুম। রিলিজ। তখন আপনি ফরওয়ার্ডিং দিয়ে যাবতীয় ডকুমেন্ট দিয়ে পেমেন্টটা রিলিজ করবেন না। রিলিজ করলে আপনার থেকে তা হ্যাঁ। এনওসি নিতে হবে। এনওসিটা নিয়ে আপনি ফরওয়ার্ডারকে দিবেন বা আপনার যে কোনো কাজে ইউজ করবেন, ঠিক আছে? হ্যাঁ। তখন আপনি ব্যাংকে কি করবেন? উইথ ফরওয়ার্ডিং লেটার প্লাস আপনার এই হুম। শিপিং ডকুমেন্ট, একদম ইনভয়েস, সিএসপি, বিল অফ এন্ট্রি, যা যা ধর আছে সবকিছু দিয়ে হুম। আপনি তাকে এই ব্যাংকে দিবেন। ব্যাংকে আপনাকে একটা এনওসি দিবে যে এই শিপমেন্টটা প্রপার ভাবে হয়েছে এই ডকুমেন্টের এগেনস্টে। তারপর সে আপনাকে ওই ওই ইএক্সপি নাম্বার এনওসিটা সহ নেওয়ার জন্য তো ভাই ডুপ্লিকেটটাও দেওয়া লাগে, তাই না? ডুপ্লিকেট দেওয়া লাগে না তো, ইএক্সপিটা দিলে হয়। যে ডুপ্লিকেট তো এটা সিস্টেমে করবে আপনার ও ইএক্সপি না, ইএক্সপি আমাদের কপিটা। এখানে আমি মানে এই যখন এই কপিটা ওই এই যে কপিটা এই কপিটাই হ্যাঁ। দিবে আপনাকে। এটা সিস্টেমে ডুপ্লিকেট করবে। এই কপিটা ও, যখন দিবে, এই বুঝতে কপিটা পারছি। ইএক্সপি নাম্বারটা যখন সে সার্চ দিবে যে সংস্থায়, শিপিং লাইন বলেন, ফরওয়ার্ডার বলেন, হুম। যে যেখানে থেকে সার্চ হুম। দেয়, হুম। কাস্টম বলেন, এটা এখানে শো করবে যেটা হুম। ডুপ্লিকেট হয়েছে। আহ, তার আচ্ছা সবগুলো ভাইয়া, এই মিলে যে এর এখন ইএক্সপি একটা ফর্ম, সিস্টেম। এটা তো আমি দেখলামই, আর ডুপ্লিকেট ট্রিপ্লিকেট কি মানে সেম এরকমই দেখা যায়, বা মানে কোনো চেঞ্জ থাকে কিনা? আপনি যে সার্ভার থেকে ইস্যু করবেন, ওই সার্ভারে হুম। থেকে ডুপ্লিকেট ইস্যু করবেন। ওই সার্ভার না না, থেকে ইস্যু তো করবো, সবকিছু। মানে ওইটা দেখতে কি এরকমই এই ইএক্সপি ফর্মের মতোই দেখতে, না না না, ওইটা নাকি ওইটা চেঞ্জ ওইটা আছে? ওইটা দেখতে কিছু নাই, ওইটা দেখা যায় না। সবকিছু হচ্ছে এটাই। ও,
ওটা দেখার কোনো বুঝতে অপশন, পারছি, ওটা বুঝতে জাস্ট পারছি। এই এগেনস্টে ঢুকে জাস্ট আপডেট করে দিবেন যে হুম, বিল অফ নাম্বার এত, শিপমে অনবোর্ডেড এত, শেষ, এতটুকু, আর কিছু নাই। হুম। জাস্ট আপডেট করে দিবেন যে আচ্ছা, সিস্টেমে। এটা ফিজিক্যালি দেখার কিছু নেই। আচ্ছা, ফিজিক্যালি যদি আচ্ছা, দেখা আচ্ছা, থাকতো আমি বুঝতে পারছি। অবশ্যই আপনাকে কপি দেখাতাম। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আপনি এই ঠিক ফর্মটা আছে দিয়ে ভাই, সবকিছু তাহলে। করবেন, বুঝছেন? আচ্ছা, জি। আপনার একদম পেমেন্ট আনা, শিপমেন্ট দেওয়া, যত কিছু এই এই ফর্ম এটার ভিতরে, এটার বাইরে আর কোনো কিছু নেই পিএইচপি তে। আর কিছু জানা আছে? না ভাই, বুঝতে পারছি। আর কিছু নাই আপাতত। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে, আমি ক্লাস শেষ করে দিচ্ছি। আগামী ক্লাসে দেখা হবে আচ্ছা, আগামীকাল। ঠিক আছে, ওই যেটা মিস করছিলাম কাজ আচ্ছা। বৃহস্পতিবার, এটা আগামীকাল নিচ্ছি আর কি। তাহলে আগামীকাল ক্লাসে হ্যাঁ, অবশ্যই হ্যাঁ। join করবো। ঠিক আছে। আচ্ছা ভাই, ঠিক আছে। আল্লাহ হাফেজ। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।